আমার চুল আঁচড়ানোর সময় ছেলে বলল, মা, তোমার চুলে আমি হারিয়ে যেতে চাই। সকালে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম। ছেলে পেছন থেকে এসে বলল, মা, আমি তোমার চুল আঁচড়ে দেব। আমি বললাম, না, আমি পারব। উতে চিরুনি দিলাম। সে খুব আস্তে আস্তে আমার চুল আঁচড়াতে লাগল। আমি আয়নায় তার মুখ দেখছিলাম। তার চোখে অদ্ভুত একটা ভাব। চুল আঁচড়ানো শেষ করে সে বলল, মা, তোমার চুল এত সুন্দর, আমি এর মধ্যে হারিয়ে যেতে চাই। আমি অবাক হয়ে বললাম, মানে? সে আমার চুলে হাত বুলিয়ে বলল, মা, আমি চাই রাতে তোমার চুলের মধ্যে মুখ লুকিয়ে রাখতে। তোমার চুলের গন্ধে আমি মাতাল হয়ে যাই। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কি বলছিস? সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সব কিছু আমার কাছে সুন্দর। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আয়নায় আমি তার চোখের দৃষ্টি দেখে কাঁপাতে লাগলাম। সে আরও বলল, মা, আমি প্রতিদিন তোমার চুল আঁচড়ে দেব। তোমার সব যত্ন নেব। তুমি কি আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে? আমি আয়না থেকে মুখ সরিয়ে নিলাম। মনে হচ্ছিল আমার নিজের ছেলেকে চিনতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল খান। বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমি অবাক হয়ে রিয়াদের দিকে তাকিয়ে থাকলাম। তার কথাগুলো যেন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রিয়াদ আমার একমাত্র পুত্র সন্তান। তাকে আমি কত ভালোবাসি, কিন্তু তার এই অদ্ভুত আচরণ আমাকে ভাবিয়ে তুলল। রিয়াদ, তুই কি বলছিস? আমি তো তোর মা গো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম। রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি আমার মা, কিন্তু আমার মনে হয় তুমি শুধু আমার মা নও, তুমি আরও অনেক কিছু গো। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, কি মানে? তোর কি হয়েছে রিয়াদ? আমার হাত ধরে বলল, মা, আমি কত রাতে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে আমি দেখলাম তুমি আমার সাথে বিয়ে করেছ। আমরা দুজনে একসাথে বাস করছি। তুমি আমার স্ত্রী গো। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, রিয়াদ, এটা তো স্বপ্ন। স্বপ্নের কোনো মানে হয় না। তুই আমার ছেলে, আমি তোর মা। এর চেয়ে বেশি কিছু নয় গো। রিয়াদ আমার ২ হাত ধরে বলল, মা, কিন্তু সেই স্বপ্নটা এত সুন্দর ছিল। আমি চাই সেটা সত্যি হোক। তুমি আমার সব কিছু। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আগিয়ে আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিয়াদ, তুই এমন কথা বলিস কেন? তোর বাবা আছে, তোর বোন আছে। আমরা সবাই একসাথে একটা সুখী পরিবার গো। রিয়াদ মাথা নাড়া দিল। না মা, আমি চাই না এই পরিবার। আমি শুধু তোমাকে চাই। তুমি আমার হয়ে যাও। আমরা দুজনে অন্য কোথাও চলে যাই। পুরো শরীর কাঁপাতে লাগল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতিতে কি করব। রিয়াদের এই আচরণ একদমই স্বাভাবিক নয়। রিয়াদ, তুই একটু বিশ্রাম নে। তোর মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। আমি তাকে বলার চেষ্টা করলাম, কিন্তু রিয়াদ আমার কাছে আরও এগিয়ে এসে বলল, মা, আমার মাথা ঠিক আছে। আমি জানি আমি কি চাই। আমি তোমাকে চাই। ঠিক তখনই নিচতলা থেকে রাহুলের গলা শুনতে পেলাম। মীরা, নাস্তা তৈরি হলো। আমি দ্রুত রিয়াদের কাছ থেকে সরে গিয়ে বললাম, হ্যাঁ, আসছি। খুপুরে রিয়াদের দিকে তাকিয়ে বললাম, তুই এখন তোর রুমে যা, আমরা পরে এ নিয়ে কথা বলবো। রিয়াদ একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে মা, কিন্তু আমি আমার মন পরিবর্তন করব না।
আগে আমি দ্রুত নিচে নেমে গেলাম। রাহুল রান্নাঘরে বসে চা খাচ্ছিল। তানিয়া তার স্কুলের ড্রেস পরে প্রস্তুত হচ্ছিল। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, তোর মুখটা কেমন ফ্যাকাশে লাগছে, কিছু হয়েছে? আমি মাথা নাড়লাম, না কিছু না, একটু মাথা ব্যথা করছে। গিয়ে তানিয়া আমার কাছে এসে বলল, মা, আজ আমার স্কুলে অ্যানুয়াল ফাংশন, তুমি আসবে তো? আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, অবশ্যই যাব মাগো। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, আমি অফিসে যাচ্ছি, সন্ধ্যায় আসব। পরে সে তানিয়াকে বলল, চল তোকে স্কুলে দিয়ে আসি। তারা দুজনে বেরিয়ে গেলে আমি একা হয়ে গেলাম। রিয়াদ এখনও তার রুমে। আমি ভাবতে লাগলাম কি করব। হঠাৎ রিয়াদ নিচে নেমে এলো। সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, রিয়াদ, তুই সকালে যা বলেছিলি সেগুলো ভুল। একটা ছেলের তার মায়ের প্রতি এমন অনুভূতি থাকা উচিত নয়। গিয়ে রিয়াদ আমার হাত ধরে বলল, মা, কিন্তু আমি কিছুই করতে পারি না, আমার মন তোমাকে ছাড়তে চায় না। আমি তার হাত ছাড়িয়ে বললাম, রিয়াদ, তুই কি জানিস তুই কি বলছিস? আমি তোর মা, তোর জন্মদাত্রী। তুই আমার গর্ভে এসেছিস, আমি তোকে এই পৃথিবীতে এনেছি। রিয়াদ বলল, মা, আমি সব জানি, কিন্তু তবুও আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একটা নারী হিসেবেও। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, রিয়াদ, তুই এমন কথা বলিস কেন? আমার খুব কষ্ট লাগছে। রিয়াদ আমার চোখের পানি মুছে দিতে চাইল। আমি তার হাত সরিয়ে দিলাম। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি শুধু চাই তুমি আমাকে বোঝো। রিয়াদ বলল। আমি বললাম, রিয়াদ, আমি তোকে বুঝি, তুই হয়তো কনফিউজড, তোর বয়সে এমন হতে পারে, কিন্তু তুই যা চাইছিস সেটা কখনোই সম্ভব নয়। রিয়াদ আমার সামনে সামনে বসে পড়ল। সে বলল, মা, তুমি কি জানো, আমি প্রতি রাতে তোমার স্বপ্ন দেখি। সেই স্বপ্নে তুমি আমার স্ত্রী, আমরা একসাথে ঘুমাই, সকালে একসাথে উঠি। গো। আমার মাথা ঘুরতে লাগল। আমি চেয়ারে বসে পড়লাম। রিয়াদ, তুই এসব কথা বলা বন্ধ কর, আমার অসুস্থ লাগছে গো, আমি বললাম। রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে অসুস্থ করতে চাই না, আমি তোমাকে সুখী করতে চাই। আমি বললাম, রিয়াদ, তুই যদি সত্যিই আমাকে সুখী করতে চাও তাহলে এসব কথা ভুলে যা, একটা ভালো ছেলের মতো আচরণ করব। কিন্তু রিয়াদ মাথা নাড়ল না। মা, আমি পারব না, তোমার প্রতি আমার এই অনুভূতি দিন দিন বাড়ছে। ঠিক তখনই আমার ফোনে কল এলো। আমি দেখলাম আমার মা কল করেছে। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো মাইরা, তুই কেমন আছিস? গলার স্বর কেমন যেন লাগছে গো। আমার মা বলল। আমি বললাম, হ্যাঁ মা, একটু ঠান্ডা লেগেছেও। আচ্ছা শোনো, আমার একটা জরুরি কাজ আছে, তুই কি আজকে আমার বাসায় আসতে পারবি? মা বলল। আমি বললাম, হ্যাঁ মা, আসতে পারি। কি কাজ? আসলে তোর নানির পুরনো ট্রাঙ্কটা আমি খুলেছি, সেখানে অনেক পুরনো কাগজপত্র পেয়েছি, তোর দেখা দরকার কি? মা বলল। আমি বললাম, ঠিক আছে মা, আমি আসছি গো। ফোন রেখে আমি রিয়াদের দিকে তাকালাম। সে এখনও আমার পাশে বসে আছে। রিয়াদ, আমি তোর নানির বাড়ি যাচ্ছি, তুই বাড়িতে থাক, ও আমি বললাম। রিয়াদ বলল, মা, আমিও যাব। আমি বললাম, না, তুই থাক, আমি একা যাব। রিয়াদ জিদ করতে লাগল, না মা, আমি তোমার সাথে যাব। আমি বুঝতে পারলাম রিয়াদ আমাকে একা ছাড়তে চাইছে না। আমি তাকে নিয়ে যেতে রাজি হলাম। আমরা দুজনে বেরিয়ে রিকশায় উঠলাম। পুরো রাস্তায় রিয়াদ আমার পাশে বসে কিছুই বলল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে। আমার মায়ের বাড়ি পৌঁছে আমরা ভেতরে গেলাম। মা দরজা খুলে দিয়ে বলল, এসো এসো, রিয়াদও এসেছে। রিয়াদ নানির পা ছুঁয়ে সালাম করল। নানি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল। আয়রা, এদিকে আয়, ট্রাঙ্কটা এখানে খিমা, আমাকে ডাকল। আমি ট্রাঙ্কের কাছে গেলাম। সেখানে অনেক পুরনো কাগজপত্র, ছবি আর চিঠি পড়ে আছে। মা একটা চিঠি তুলে নিয়ে বলল, এই চিঠিটা দেখ, এটা তোর নানার লেখা, তোর নানির কাছে পাঠিয়েছিল ও। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। চিঠিতে নানা তার প্রেমের কথা লিখেছিল, কত সুন্দর ভাষায় ভালোবাসার কথা বলেছিল। রিয়াদ আমার পাশে এসে দাঁড়াল। সেও চিঠিটা পড়তে লাগল। নানি নানার চিঠি কত সুন্দর খুরিয়াদ, বলল। নানি হেসে বলল, হ্যাঁ রে, তোর নানা খুব রোম্যান্টিক ছিল, এমন চিঠি লিখতে পারত। আমি আরও কিছু চিঠি পড়তে লাগলাম, সব চিঠি প্রেমের। নানা কত সুন্দর করে তার ভালোবাসার কথা প্রকাশ করেছিল। হঠাৎ রিয়াদ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, আমিও তোমার জন্য এমন চিঠি লিখব গো। আমি চমকে উঠলাম। নানি আর মা আমাদের দেখছিল না, তারা অন্য কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিল। আমি রিয়াদের দিকে কড়া চোখে তাকালাম, সে কিছুই না দেখার ভান করল। কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরলাম। পুরো রাস্তায় আমি চুপচাপ ছিলাম, রিয়াদও কিছু বলল না। বাড়ি পৌঁছে আমি রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলাম। রিয়াদ তার রুমে গিয়ে পড়াশোনা করতে বসল। সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরল, তানিয়াও স্কুল থেকে এসে গেল। আমরা সবাই একসাথে রাতের খাবার খেলাম।
খাওয়ার সময় রিয়াদ মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। আমি তার দৃষ্টি এড়িয়ে চলার চেষ্টা করলাম। খাওয়া শেষে রাহুল টিভি দেখতে বসল। তানিয়া তার হোমওয়ার্ক করতে গেল। আমি থালা বাসন ধুতে লাগলাম। রিয়াদ রান্নাঘরে এসে বলল, মা, আমি তোমাকে সাহায্য করব? আমি বললাম, না, তুই যা, আমি করে নিচ্ছি। কিন্তু রিয়াদ চলে গেল না। সে আমার পাশে দাঁড়িয়ে রইল। মা, আজ নানার চিঠি পড়ে আমার খুব ভালো লেগেছে, রিয়াদ বলল। আমি কোনো জবাব দিলাম না। আমি থালা ধুতেই থাকলাম। মা, আমিও তোমার জন্য এমন চিঠি লিখি, রিয়াদ আবার বলল। আমি তার দিকে তাকিয়ে বললাম, রিয়াদ, তুই এসব বাজে কথা বলিস কেন? রিয়াদ বলল, মা, এগুলো বাজে কথা নয়, আমার মন থেকে বলছি। আমি থালা ধোয়া বন্ধ করে তার দিকে ঘুরলাম। রিয়াদ, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা, তুই কিভাবে তোর মায়ের জন্য প্রেমের চিঠি লিখবি? আমি রাগ করে বললাম। রিয়াদ মাথা নিচু করে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, রিয়াদ, তুই একটা ডাক্তার দেখা, তোর মানসিক চিকিৎসা দরকার। রিয়াদ চমকে বলল, না মা, আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। আমি বললাম, না, তুই ঠিক নেই। একটা ছেলের তার মায়ের প্রতি এমন অনুভূতি থাকা স্বাভাবিক নয়। গিয়ে রিয়াদ আমার হাত ধরার চেষ্টা করল। আমি তার হাত সরিয়ে দিলাম। মা, প্লিজ আমাকে বুঝার চেষ্টা কর। রিয়াদও নয় করল। আমি কড়া স্বরে বললাম, রিয়াদ, আমি যা বুঝার বুঝেছি, তোর চিকিৎসা দরকার। রিয়াদ দুঃখিত মুখে তার রুমে চলে গেল। রাতে আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, রিয়াদের এই আচরণের পেছনে কী কারণ থাকতে পারে? সে কি সত্যি মানসিকভাবে অসুস্থ? রাহুল আমার পাশে ঘুমিয়ে আছে। আমি তাকে এই বিষয়ে কিছু বলবো কিনা ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো, কি বলবো? আমি সারা রাত ঘুমাতে পারলাম না। বারবার রিয়াদের কথাগুলো মনে পড়ছিল। পরদিন সকালে আমি উঠে দেখি রিয়াদ আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। রিয়াদ, তুই এখানে কেন? আমি জিজ্ঞেস করলাম। রিয়াদ বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি? আমি বললাম, কিসের জন্য? রিয়াদ একটা চিঠি আমার হাতে দিল। মা, এই চিঠিটা তোমার জন্য লিখেছি, কোয়াদ বলল। আমি চিঠিটা না নিয়ে বললাম, রিয়াদ, আমি তোর চিঠি পড়ব না, তুই এটা ছিঁড়ে ফেল, কোয়াদ বলল। না মা, একবার পড়ে দেখ, আমি খুব মন দিয়ে লিখেছি, কোয়াদ বলল। আমি তার হাত থেকে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেললাম। রিয়াদ, আমি আর এসব সহ্য করব না, তুই আজকেই একটা ডাক্তার দেখাবি, আমি রাগ করে বললাম। রিয়াদের চোখে পানি এসে গেল। সে বলল, মা, তুমি আমার চিঠি ছিঁড়ে ফেললে? আমি বললাম, হ্যাঁ, ছিঁড়ে ফেলেছি, আর এরকম কোনো চিঠি লিখবি না। গিয়ে রিয়াদ কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। আমি নিচে গিয়ে রাহুলকে সব কথা বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারল না। তুই কি বলছিস মীরা? রিয়াদ এমন কথা বলেছে? রাহুল অবাক হয়ে বলল। আমি বললাম, হ্যাঁ, আমি কি মিথ্যে বলবো? সে আমার সাথে বিয়ে করতে চায়। কোয়ায় রাহুল রাগে লাল হয়ে গেল। আমি তাকে এখনই বলি, আমি তাকে থামালাম না। তুমি রাগ করো না, সে হয়তো অসুস্থ, আমাদের তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কোয়াদ রাহুল বলল। ঠিক আছে, আমি একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। কিন্তু যখন আমরা রিয়াদকে ডাক্তার দেখানোর কথা বললাম, সে রাজি হলো না। আমার কোনো অসুখ নেই, আমি ডাক্তার দেখাবো না, কোয়াদ রিয়াদ জেদ করল। রাহুল তাকে বোঝানোর চেষ্টা করল, রিয়াদ, যা বলছিস সেটা স্বাভাবিক নয়, তোর চিকিৎসা দরকার। ও রিয়াদ বলল, বাবা, আমি ভালোবাসি মাকে, এতে অসুখের কি আছে? রাহুল রেগে গিয়ে বলল, এটা ভালোবাসা নয়, এটা অসুস্থতা। একটা ছেলে তার মায়ের প্রতি এমন অনুভূতি রাখতে পারে না। আগে রিয়াদ বলল, আমি পারি, আমি মাকে ভালোবাসি। রাহুল তাকে থাপ্পড় মারল। রিয়াদ কাঁদতে শুরু করল। তুই আর এইসব বাজে কথা বলবি না, না হলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব, রাহুল হুমকি দিল। রিয়াদ তার রুমে চলে গেল। কয়েকদিন রিয়াদ আমার সাথে কথা বলল না। সে চুপচাপ থাকত, কিন্তু আমি দেখতাম সে আমার দিকে তাকিয়ে থাকে। একদিন রাতে আমি হঠাৎ জেগে উঠলাম। দেখি রিয়াদ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রিয়াদ, তুই এখানে কেন? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। রিয়াদ বলল, মা, আমি তোমাকে দেখছিলাম। কি? আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস, চলে যা তোর রুমে। রিয়াদ বলল, মা, আমি তোমার পাশে শুতে চাই। আমি রাহুলকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু রিয়াদ আমার মুখে হাত দিয়ে দিল। মা, প্লিজ বাবাকে ডেকো না, আমি চলে যাচ্ছি। রিয়াদ বলল, সে চলে গেল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। পরদিন সকালে আমি রাহুলকে সব বললাম। রাহুল খুব রেগে গেল। আমি রিয়াদকে হোস্টেলে পাঠিয়ে দেব, রাহুল বলল। আমি বললাম, না, তার আগে একবার চিকিৎসার চেষ্টা করি। আমরা জোর করে রিয়াদকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে অনেকক্ষণ কথা বলল। ডাক্তার আমাদের বলল, রিয়াদের একটা মানসিক সমস্যা আছে, এটাকে ইডিপাস কমপ্লেক্স বলে। কিছু ছেলেদের মায়ের প্রতি এমন অনুভূতি তৈরি হয়। আমি জিজ্ঞেস করলাম, এর চিকিৎসা আছে? ডাক্তার বলল, হ্যাঁ, কাউন্সেলিং আর ওষুধের মাধ্যমে এটা ভালো হতে পারে, তবে সময় লাগবে। আমরা রিয়াদের শুরু করলাম, কিন্তু সে ডাক্তারের কথা শুনতে চাইত না।
আমার কোনো অসুখ নেই, আমি মাকে ভালোবাসি, এটাই স্বাভাবিক, রিয়াদ বলত। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। রিয়াদ আমার পেছনে পেছনে ঘুরত। আমি কোথাও গেলে সেও যেত। একদিন আমি বাজারে গিয়েছি, ফিরে এসে দেখি রিয়াদ আমার শাড়ি নিয়ে শুকছে। রিয়াদ, তুই কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। রিয়াদ লজ্জা পেয়ে বলল, মা, আমি তোমার গন্ধ নিচ্ছিলাম গো। আমার গা গুলিয়ে উঠল। তুই সত্যিই পাগল হয়ে গেছিস গো রিয়াদ? রিয়াদ বলল, মা, আমি তোমার সব কিছু ভালোবাসি, তোমার গন্ধ, তোমার চুল, তোমার সব কিছু গো। আমি তার হাত থেকে শাড়ি কেড়ে নিলাম। রিয়াদ, তুই আর এসব করবি না, আমি তোর বাবাকে বলবো গো, আমি হুমকি দিলাম। রিয়াদ আমার পা জড়িয়ে ধরল। মা, প্লিজ বাবাকে বলো না, আমি আর করব না আগে। আমি তাকে ছাড়িয়ে দিলাম। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম রিয়াদ আমার ব্যক্তিগত জিনিসপত্র চুরি করছে। আমার ব্লাউজ, অন্তর্দাস, এমনকি আমার ব্যবহৃত রুমাল পর্যন্ত। আমি তার রুমে গিয়ে দেখলাম সে আমার জিনিসগুলো একটা বাক্সে রেখেছে। রিয়াদ, এগুলো কি? আমি রেগে গিয়ে বললাম। রিয়াদ লজ্জা পেয়ে বলল, মা, আমি এগুলো সংগ্রহ করেছি গো। আমি সব জিনিস নিয়ে এলাম। রাহুলকে সব বললাম। রাহুল এবার খুবই রেগে গেল। আমি আর সহ্য করতে পারব না, রিয়াদকে হোস্টেলে পাঠিয়ে দেব গো। কিন্তু রিয়াদ হোস্টেলে যেতে রাজি হল না। সে বলল, আমি মাকে ছেড়ে কোথাও যাব না কি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে আমি বাড়িতে একা থাকতে ভয় পেতাম। রিয়াদ সবসময় আমার পেছনে থাকত। একদিন আমি গোসল করছিলাম, হঠাৎ বাথরুমের দরজায় শব্দ হল। আমি দেখি রিয়াদ দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছে। রিয়াদ, আমি চিৎকার করে উঠলাম। রিয়াদ দৌড়ে চলে গেল। আমি তাড়াতাড়ি কাপড় পরে বেরিয়ে এলাম। রাহুল অফিসে, তানিয়া স্কুলে। আমি রিয়াদকে ডেকে বললাম, রিয়াদ, তুই কি করছিলি? রিয়াদ মাথা নিচু করে রইল। তুই আমার গোসলের সময় আমাকে দেখছিলি? আমি জিজ্ঞেস করলাম। রিয়াদ কোনো জবাব দিল না। আমি তাকে থাপ্পড় মারলাম। তুই এত নিচে নেমেছিস? রিয়াদ কাঁদতে শুরু করল। মা, আমি কিছু করিনি, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম গো। আমি বললাম, এটা খুবই খারাপ কাজ, একটা ছেলে তার মাকে এভাবে দেখতে পারে না আগে। রিয়াদ বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে সংযত রাখতে পারি না আগে। আমি বুঝতে পারলাম রিয়াদের অবস্থা আরও খারাপ হয়েছে। আমি রাহুলকে ফোন করে সব বললাম। রাহুল তাড়াতাড়ি বাড়ি এলো। সে রিয়াদকে ডেকে বলল, রিয়াদ, তুই যা করেছিস সেটা অত্যন্ত নিকৃষ্ট কাজ, আমি আর তোকে এই বাড়িতে রাখতে পারবো না আগে। রিয়াদ কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি আর কোথাও যাব না, আমি মাকে ছাড়তে পারবো না। রাহুল বলল, তুই যাবি, আমি তোর জন্য একটা হোস্টেলের ব্যবস্থা করব। রিয়াদ আমার পা জড়িয়ে ধরল। রিয়াদ বলল, মা, আমি বুঝতে পেরেছি আমার ভুল, একটা ছেলের তার মায়ের প্রতি সেরকম অনুভূতি থাকা উচিত নয় গিয়ে। আমি বললাম, হ্যাঁ বাবা, তুই এখন ঠিক বুঝেছিস। ও রিয়াদ আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গেল। কলেজে যেতে লাগল, বন্ধুদের সাথে মিশতে লাগল। কিন্তু আমি লক্ষ্য করলাম মাঝে মাঝে সে চুপচাপ থাকে। কিভাবে কে জানে। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কোন মেয়ে পছন্দ হয়েছে? রিয়াদ বলল, হ্যাঁ, তার নাম সুমি, আমার কলেজের সহপাঠী। আমি বললাম, তাহলে তো ভালো কথা, আমরা তার বাবা মায়ের সাথে কথা বলবো। রিয়াদ বলল, মা, তুমি সুমিকে দেখবে? আমি বললাম, অবশ্যই দেখব। কয়েকদিন পর রিয়াদ সুমিকে বাড়িতে নিয়ে এলো। সুমি খুবই সুন্দর একটা মেয়ে, ভালো পড়াশোনা করে। আমি তার সাথে কথা বলে খুশি হলাম। রিয়াদের জন্য তুমি পারফেক্টও। সুমি লজ্জা পেয়ে বলল, আন্টি, রিয়াদ খুব ভালো ছেলে, আমি তাকে ভালোবাসি। আমি বললাম, আমিও তোমাকে পছন্দ করেছি। আমরা দুই পরিবারের সাথে কথা বলে রিয়াদ আর সুমির বিয়ে ঠিক করলাম। বিয়ের প্রস্তুতি শুরু হল। রিয়াদ খুবই খুশি। বিয়ের দিন রিয়াদকে দেখে আমার খুব ভালো লাগল। সে এখন সম্পূর্ণ সুস্থ। বিয়ের পর রিয়াদ সুমিকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করল। কিছুদিন পর সুমি আমার কাছে এলো। আন্টি, আমার একটা কথা বলার ছিল। আমি বললাম, কি কথা? সুমি বলল, রিয়াদ মাঝে মাঝে স্বপ্নে কথা বলে, আপনার নাম নেগো। আমার মনটা খারাপ হয়ে গেল। কি ধরনের কথা বলে? সুমি বলল, সে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে এসো। আমি চিন্তিত হয়ে পড়লাম। রিয়াদ কি এখনও সুস্থ হয়নি? আমি রিয়াদকে ডেকে জিজ্ঞেস করলাম, রিয়াদ, তুই কি এখনও আমার কথা ভাবিস? রিয়াদ একটু অস্বস্তি বোধ করে বলল, না মা, আমি এখন সুমিকে ভালোবাসি। আমি বললাম, তাহলে তুই রাতের স্বপ্নে আমার নাম নিয়ে কথা বলিস কেন? রিয়াদ চমকে উঠল। সুমি তোমাকে বলেছে? আমি বললাম, হ্যাঁ বলেছে। রিয়াদ মাথা নিচু করে বলল, মা, আমি জানি না কেন এমন হয়, আমি চেষ্টা করি না ভাবতে, কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখি গো। আমি বললাম, রিয়াদ, তোর আবার ডাক্তার দেখানো উচিত। কি? রিয়াদ বলল, না মা, আমি ঠিক আছি,
শুধু মাঝে মাঝে স্বপ্ন দেখি গো। আমি বুঝতে পারলাম রিয়াদের সমস্যা পুরোপুরি ভালো হয়নি, কিন্তু কয়েক মাস পর সুমি গর্ভবতী হল। রিয়াদ খুবই খুশি হল। মা, আমি বাবা হতে যাচ্ছি। রিয়াদ আমাকে বলল। আমি বললাম, তোর খুব যত্ন নিতে হবে সুমির। রিয়াদ বলল, হ্যাঁ মা, আমি খুব যত্ন নেব। সুমির সন্তান হওয়ার পর রিয়াদ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। সে এখন তার স্ত্রী আর সন্তানকে নিয়ে ব্যস্ত। আমার প্রতি তার সেই অদ্ভুত অনুভূতি এখন আর নেই। একদিন রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আগে আমি যা করেছিলাম সেটা খুবই ভুল ছিল। আমি তার মাথায় হাত রেখে বললাম, সেসব ভুলে যা, তুই এখন একজন ভালো স্বামী আর বাবা। রিয়াদ বলল, মা, আমি এখন বুঝতে পারি একজন মা মানে কি। মা হচ্ছে সবচেয়ে পবিত্র সম্পর্ক। আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, ঠিক বলেছিস। এভাবেই আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এলো। রিয়াদ এখন একজন সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা কত জরুরি। যদি সময়মতো রিয়াদের চিকিৎসা না করাতাম তাহলে কি হতো কে জানে। আজ রিয়াদের ছোট্ট মেয়ে আমার কোলে খেলে। আমি তাকে দেখে ভাবি জীবনে কত রকম পরীক্ষা আসে, কিন্তু সব পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারলে পরিবার আরও শক্তিশালী হয়। রিয়াদ এখন তার কাজে মনোযোগী, সুমিকে খুব ভালোবাসে। তাদের সংসার খুবই সুখের। মাঝে মাঝে আমি ভাবি রিয়াদের সেই কঠিন সময়ের কথা, কিন্তু সেসব এখন অতীত। এই গল্পের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যা হলে সেটাকে লুকিয়ে রাখা উচিত নয়, বরং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা উচিত। রিয়াদের মতো সমস্যা অনেক ছেলেরই হতে পারে, কিন্তু সঠিক চিকিৎসায় এর সমাধান সম্ভব। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কোনো সমস্যার সমাধান আছে, শুধু ধৈর্য আর সঠিক চিকিৎসার দরকার। রিয়াদ এখন একজন আদর্শ ছেলে। তার অতীত এখন শুধু একটা দুঃস্বপ্ন মাত্র। আর আমি এখন একজন গর্বিত মা আর দাদি। আমার পরিবার সুখী আর শান্তিতে আছে। এভাবেই আমাদের সেই কঠিন সময় কেটে গেছে। জীবনে এমন অনেক ঝড় আসে, কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। কয়েক বছর পর আমাদের জীবনে আরেকটি অভাবনীয় ঘটনা ঘটল। একদিন আমি বাজার থেকে ফিরে দেখি তানিয়া খুবই অস্থির। তার মুখে ভয়ের ছাপ। কি হয়েছে তানিয়া? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া কাপা গলায় বলল, মা, আমি কলেজ থেকে ফেরার সময় একটা অদ্ভুত ঘটনা দেখেছি। আমি বললাম, কি ঘটনা? তানিয়া বলল, মা, রাস্তায় একজন লোক আমাকে ফলো করছিল। সে আমার নাম জানত, আমার স্কুলের নামও জানত। আমার মনে ভয় জেগে উঠল। তুই তাকে চিনিস? তানিয়া মাথা নাড়ল। না মা, আমি তাকে চিনি না, কিন্তু সে আমাকে চেনে। গেয়ে আমি বললাম, সে তোকে কি বলেছিল? তানিয়া বলল, সে বলেছিল, তানিয়া, তোমার মায়ের সাথে আমার দেখা করতে হবে। আমার কাছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আমি অবাক হলাম। আমার জন্য খবর? কি খবর? তানিয়া বলল, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে বলেনি। শুধু বলেছিল, তোমার মাকে বলো মীরা খানের অতীত সম্পর্কে আমার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমার পুরো শরীর কাঁপাতে লাগল। আমার অতীত? কোন অতীত? তানিয়া, সেই লোকটা কেমন দেখতে? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া বলল, বয়স প্রায় 50-এর কাছাকাছি, লম্বা, পাতলা, গায়ের রং ফর্সা, চোখে চশমা, গুই। এই বর্ণনা শুনে আমার মাথায় একটা নাম এলো, কিন্তু সেটা সম্ভব নয়। সে তো... মা, তুমি কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। আমি বললাম, কিছু না, তুই ভয় পেছ না, আমি তোর বাবাকে বলবো। রাতে রাহুল অফিস থেকে ফিরলে আমি তাকে সব বললাম। রাহুল বলল, কে হতে পারে এই লোকটা? তোর কোনো ধারণা আছে? আমি দ্বিধা করে বললাম, হয়তো কোনো ভুল বোঝাবুঝি গিয়ে। কিন্তু রাহুল বুঝতে পারল আমি কিছু লুকাচ্ছি। মীরা, তুই কি লুকাচ্ছিস? তোর অতীতে কি এমন আছে যা আমি জানি না? রাহুল জিজ্ঞেস করল। আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, রাহুল, আমার কলেজ জীবনে একটা ঘটনা ঘটেছিল। আমি সেটা তোমাকে কখনো বলিনি। গে। রাহুল অবাক হয়ে বলল, কি ঘটনা? আমি বললাম, আমার কলেজের একজন স্যার ছিল। তার নাম ছিল প্রফেসর আকরাম। সে আমাকে নিয়ে খারাপ উদ্দেশ্য ছিল। রাহুল বলল, তারপর কি হয়েছিল? আমি বললাম, একদিন সে আমাকে তার অফিসে ডেকে নিয়ে চেষ্টা করেছিল। গে। রাহুল রেগে গিয়ে বলল, তুই কেন আমাকে বলিসনি? আমি বললাম, কারণ আমি সেটা চাইনি। আমি তাকে থামিয়ে দিয়েছিলাম, আর কলেজের হেড স্যারকে সব বলেছিলাম। রাহুল বলল, তারপর? আমি বললাম, হেড স্যার তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল। তারপর থেকে সে আমাকে হুমকি দিতে থাকে, কিন্তু কলেজ শেষ হওয়ার পর আমি আর তার খোঁজ রাখিনি। গে।
রাহুল বলল, তুই মনে করিস সেই লোকটা এই প্রফেসর আকরাম? আমি বললাম, তানিয়ার বর্ণনা শুনে মনে হচ্ছে। গে রাহুল বলল, আমি কাল পুলিশের রিপোর্ট করব গো। আমি বললাম, না, আগে দেখি সে আসলেই কে, হয়তো অন্য কেউ। পরদিন সকালে আমি তানিয়াকে কলেজে পাঠালাম, কিন্তু আমি নিজেও গোপনে তার পেছনে গেলাম। তানিয়া কলেজ গেট দিয়ে ঢুকে গেল, আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর একটা লোক এসে কলেজের গেটের কাছে দাঁড়ালো। তার দিকে তাকিয়ে আমার শ্বাস বন্ধ হয়ে গেল। এত সত্যিই প্রফেসর আকরাম। তার চেহারা অনেক পরিবর্তন হয়েছে, চুল পেকে গেছে, কিন্তু তবুও আমি তাকে কিনতে পারলাম। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি এখানে কি করছেন? প্রফেসর আকরাম আমাকে দেখে হেসে বলল, মীরা, কতদিন পর দেখা গো। আমি কড়া গলায় বললাম, আপনি আমার মেয়েকে ফলো করছেন কেন? আকরাম বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, আমাদের মধ্যে কোনো কথা নেই, আপনি চলে যান। আকরাম বলল, মীরা, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছিলে, আমি তোমার কাছ থেকে বদলা নেব। আমার ভয় লাগতে লাগল। আপনি কি চান? আকরাম বলল, আমি চাই তুমি সবার সামনে স্বীকার করো যে তুমি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলে গো। আমি বললাম, আমি মিথ্যা কিছু বলিনি, আপনি সত্যিই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিলেন গো। আকরাম রেগে গিয়ে বলল, মিথ্যেবাদী, তোর জন্য আমার চাকরি গেল, আমার সংসার ভেঙে গেল। আমি বললাম, সেটা আপনার নিজের দোষ গো। আকরাম বলল, মীরা, যদি তুমি স্বীকার না করো তাহলে আমি তোর মেয়েকে গিয়ে। আমি তার কথা শেষ হবার আগেই চিৎকার করে বললাম, আপনি আমার মেয়েকে স্পর্শ করার সাহস পাবেন না গিয়ে। আশেপাশের মানুষজন আমাদের দিকে তাকাতে লাগল। আকরাম তাড়াতাড়ি চলে গেল। আমি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম। রাহুলকে সব বললাম। রাহুল বলল, এবার আমি পুলিশের রিপোর্ট করব গো। আমরা থানায় গিয়ে আকরামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। পুলিশ তাকে খোঁজ করতে লাগল, কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। কয়েকদিন পর তানিয়া কলেজ থেকে ফিরে বলল, মা, সেই লোকটা আজ আমাকে একটা চিঠি দিয়েছে। আমি চিঠিটা নিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল, মীরা, তুমি যদি 3 দিনের মধ্যে স্বীকার না করো যে তুমি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলে, তাহলে তোর মেয়ের কি হবে তা তুমি জানো না। আমার হাত কাঁপতে লাগল। এই লোক আমার মেয়েকে নিয়ে হুমকি দিচ্ছে। আমি তাড়াতাড়ি পুলিশে গিয়ে চিঠিটা দেখালাম। পুলিশ অফিসার বলল, আমরা তার খোঁজ করছি, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের জন্য নিরাপত্তার ব্যবস্থা করব। পুলিশ তানিয়ার কলেজে নিরাপত্তার ব্যবস্থা করল। আমাদের বাড়িতেও পাহারার ব্যবস্থা করা হল। কিন্তু আকরাম খুবই চালাক। সে কোনো চিহ্ন রাখিও না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ টেলিফোনের শব্দে জেগে উঠলাম। ফোন তুলে শুনলাম আকরামের গলা। মীরা, তোর সময় শেষ। আগামীকাল রাতে তুই একা পার্কে আসবি, না হলে তোর মেয়ের ঘো। আমি ফোন রেখে দিলাম। রাহুল জেগে উঠল। কে ফোন করেছিল? আমি সব বললাম। রাহুল বলল, আমি পুলিশকে বলবো। পরদিন পুলিশের সাথে পরিকল্পনা করলাম। তারা গোপনে পার্কে থাকবে, আমি যাব, কিন্তু চারদিকে পুলিশের লোক থাকবে। রাতে আমি পার্কে গেলাম। আকরাম এলো। মীরা, তুই এসেছিস? আকরাম বলল। আমি বললাম, আপনি আমার কাছে কি চান? আকরাম বলল, আমি চাই তুই স্বীকার করিস যে তুই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিস। আমি বললাম, আমি মিথ্যা কিছু বলিনি। আকরাম রেগে গিয়ে একটা ছুরি বের করল। তাহলে মরে যাঘো। সে আমার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই পুলিশ এসে তাকে ধরে ফেলল। আকরাম চিৎকার করে বলল, ছাড়ো আমাকে, আমি এই মেয়ের সাথে হিসাব মিটিয়ে নেব। পুলিশ তাকে গ্রেফতার করল। কোর্টে মামলা চলল। আকরামকে 10 বছরের জেল হল। এভাবে আমাদের জীবনে আরেকটি সংকট শেষ হল। তানিয়া এখন নিরাপদ। আমিও নিশ্চিন্ত। কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে যে অতীতের ভুলগুলো কখনো কখনো বর্তমানে ফিরে আসে। আমি রিয়াদকে সব বললাম। সেও খুব রেগে গেল। মা, তুমি আমাকে বললেনি কেন? আমি তাকে দেখিয়ে দিতাম। কুয়াত বলল। আমি বললাম, তুই এখন একজন বিবাহিত মানুষ, তোর সংসারের দায়িত্ব আছে। রিয়াদ বলল, মা, তুমি আমার মা, তোমার বিপদে আমি সব সময় পাশে থাকব। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। রিয়াদ এখন সত্যিই একজন ভালো ছেলে। এভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এলো। তানিয়াও এখন নিশ্চিন্তে কলেজে যেতে পারে। আজ আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি কত রকমের সমস্যার মুখোমুখি হয়েছি। রিয়াদের মানসিক সমস্যা, তারপর আকরামের হুমকি।
কিন্তু প্রতিটি সমস্যার সমাধান হয়েছে। আমি বুঝেছি যে জীবনে যত বড় সমস্যাই আসুক, ধৈর্য আর সাহস রাখলে সবকিছুর সমাধান হয়। আমার পরিবার এখন সুখে আছে। রিয়াদ একজন ভালো বাবা হয়েছে, তানিয়া পড়াশোনায় মনোযোগী, আর আমি একজন সন্তুষ্ট মা। জীবনে অনেক ঝড়ঝঞ্ঝা এলো, কিন্তু আমরা সবাই মিলে সেগুলো মোকাবেলা করেছি। এখন আমাদের বাড়িতে শুধু হাসি আর আনন্দ। এই গল্পের মাধ্যমে আমি যা বুঝেছি তা হল পারিবারিক বন্ধন সবচেয়ে শক্তিশালী। যখন পরিবারের সবাই একসাথে থাকে তখন কোনো সমস্যাই বড় নয়। রিয়াদের সমস্যাও আমরা মিলে সমাধান করেছি। আকরামের হুমকিও আমরা একসাথে মোকাবেলা করেছি। আজ আমার নাতনি আমার কোলে খেলে। আমি তাকে দেখে ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি চাই সে একটা সুন্দর জীবন পাক, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর শান্তি। এভাবেই আমার এই দীর্ঘ গল্পের সমাপ্তি। একটি পরিবারের সংগ্রামের গল্প, যেখানে ছিল সমস্যা কিন্তু ছিল সমাধানও। জীবনে যত বড় বিপদই আসুক, পরিবারের ভালোবাসা আর একতা দিয়ে সবকিছু জয় করা যায়। এটাই আমার জীবনের শিক্ষা।